হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। সেই দিনের যে ভিডিওটা আমি করেছিলাম একদিন আগে, যেটা তোমাদের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট বের হয়েছিল, এবং যিনি আমাদের যে মুখ্যমন্ত্রী উনি কিন্তু যে সাংবাদিক সম্মেলনে বলেছিল, যেটা যেহেতু এখনো কিন্তু আমাদের হাতে সেই লিখিতভাবে কিছু বের হয়নি, যে উনি সাংবাদিক সম্মেলনে যেটা বলেছিল, এবং আমি তোমাদের সেই তথ্যটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম সম্পূর্ণভাবে ডিটেলসে। তখন অনেকে কিন্তু আমাকে কল করছিলে, ইভেন আজকেও অনেকে কল করেছিলে, অনেকের অনেক কিছুতে ডাউট রয়েছে। তার জন্য কিন্তু সেই ডাউটগুলি ক্লিয়ার করার জন্য আবারও কিন্তু একটা তোমাদের সামনে ক্লাস নিয়ে চলে আসলাম। তো ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন 2025-এর এখানে আমরা শুধু শিক্ষক নিয়োগেরটা বলবো, গ্রুপ সি এবং গ্রুপ ডিটা বলবো না। এটার জন্য আমি আবার আলাদা ভিডিওতে বলবো, না হলে অনেকের কনফিউশন হয়ে যায়, এরপর তারা কিন্তু আমাকে ফোন করে। তো সবাইকে তো আলাদা আলাদা ভাবে বোঝানো সম্ভব নয়। তো তার জন্য কিন্তু আমি আজকে ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসটা কিন্তু আমি শুধু শিক্ষকদের নিয়ে বলবো, পরবর্তী ক্লাসে আমি কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিটা নিয়ে বলবো। তো দেখো, ফার্স্ট কথা হলো যে নতুন এবং কিন্তু পুরাতন, অর্থাৎ যারা চাকরি হারিয়েছে তাদেরকে নিয়ে টোটাল কতজন শিক্ষক নেওয়া হবে বলেছে যে 23,212 জন কিন্তু টিচার নেওয়া হবে। এটা 9-10 এর ক্ষেত্রে, ঠিক আছে, 23,212 জন, যেটা 9-10 এর ক্ষেত্রে। এবং 11-12 এর ক্ষেত্রে বলেছে 12,514 জন। এটা বলতে পারো তোমাদের সুবর্ণ সুযোগ। এটা যারা নতুন আছো তাদের জন্য সুবর্ণ সুযোগ, কারণ বিগত 10 বছরে এমন কিন্তু বের হয়নি 10 বছরের মধ্যে। তো যারা তুমি পরীক্ষায় বসবে আজকে থেকে কিন্তু প্রিপারেশন শুরু করো, না হলে কিন্তু পাস করাটা ইজি হবে না, কারণ প্রচুর পরিমাণের কিন্তু এখানে বসবে। যে স্টুডেন্টরা আছে প্রচুর পরিমাণে বসবে, কারণ বিগত অনেক দিন ধরে যেহেতু শিক্ষক রিক্রুটমেন্ট প্রসেসটা বন্ধ রয়েছে, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষক এখানে বসবে। মানে যারা শিক্ষক হতে চলছে তারা প্রচুর পরিমাণে বসবে, যার জন্য কিন্তু মানে যে লড়াইটা সেটা কিন্তু অনেক বেশি হবে। প্রশ্ন কিন্তু সোজার আশা করবে না, প্রশ্ন কিন্তু তুলনামূলক যে টাফই হবে ধরতে গেলে। তো সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। তো যারা আজকে থেকে ভিডিওটা দেখছো, দেখা মাত্রই পড়া শুরু করে দাও। আমরা সব বলে দেবো কিভাবে পড়া শুরু করবে, কোথা থেকে শুরু করবে, সবকিছু বলে দেবো। এবং যারা পুরাতন আছো, মানে চাকরি হেরে গেছে বা চাকরি মানে যাদের চলে গেছে, তাদেরও বলছি যে পড়া শুরু করে দাও, কারণ নতুনদের সাথে কিন্তু চাকরি হারা দুজনেরই কিন্তু একই সাথে কম্পিটিশনে লড়াই করতে হবে। আর যে সব থেকে বেশি ভালো পড়বে সেই কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে, না হলে কিন্তু পারবে না। এবার দেখো 9, 10, 11, 12 এই চারটা ক্লাস মিলে 9, 10, 11, 12 মিলে 35,926টা হলো টিচারের, আর বাকিগুলি যেটা থাকবে সেটা হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি। আমি গতদিন বলেছিলাম 46,000 প্রায় সামথিং কিছু একটা যে বের হয়েছে ভ্যাকেন্সি। তো সেখানে 35,926টা কিন্তু শিক্ষক পদে, এত বড় শিক্ষক পদ আজ 10-15 বছরে কি 20 বছরেও এত পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি বের হয়নি। তো যারা নতুন আছো তাদের বিশেষ করে বলবো, কারণ অনেক দিন ধরে তোমরা হয়তো বিএড করে বসে আছো, এমএ এমএসসি করে বসে আছো, কেউ কেউ তো এমএড করেও বসে আছো। তো তাদের জন্য সুবর্ণ সুযোগ। তো ভালো করে পড়া শুরু করে দাও। প্রচুর পরিমাণে একটা ভ্যাকেন্সি কিন্তু 35,926টা। তোমার তো আর 35,000 লাগে না, তোমার তো জাস্ট একটা সিট লাগে। তো সেটা ভেবে চিন্তা করে পড়া শুরু করো যে আমার একটা লাগবে সিট, আমার এখানে 35,000 দেখার দরকার নেই, বা 1 লাখ স্টুডেন্ট বসবে, 2 লাখ স্টুডেন্ট বসবে, সেটা আমার দেখার দরকার নেই, আমার শুধু একটা সিট লাগে। সেটা কিন্তু তুমি মনের মধ্যে রেখে পড়া শুরু করে দাও। দেন আমরা বলবো শিক্ষাগত যোগ্যতা। এবার দেখো শিক্ষাগত যোগ্যতা গত ক্লাসেও আমি বলেছিলাম, আবারও একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। 9-10 যারা আছো তাদের গ্রাজুয়েশন থাকতে হবে, প্লাস বিএড কমপ্লিট থাকতে হবে। কিন্তু মানে যেদিন তোমার যে লিখিতভাবে ভ্যাকেন্সিটা বের হবে বা লিখিতভাবে ফর্ম ফিল আপ শুরু হবে, তার আগে তোমার বিএড কমপ্লিট থাকতে লাগবে। তোমার যদি বিএড কমপ্লিট না থাকে তাহলে কিন্তু তুমি এই পরীক্ষায় বসতে পারবে না। যারা 4th সেমিস্টারে আছো, মানে 3rd সেমিস্টার পরীক্ষা দিয়ে দিয়েছো, 4th সেমিস্টারে আছো, তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারছো না। এটা তোমাদের ব্যাড লাক ধরতে গেলে, কারণ এই ভ্যাকেন্সি আর পরবর্তী সময়ে আসবে কিনা আমার জানা নেই।
কারণ অ্যাপিয়ারিং বলে কোনো কিছু কিন্তু রাখবে না, যতটুকু আমরা সূত্রের খবর পেয়েছি। তো গ্রাজুয়েশনের সাথে যাদের বিএড কমপ্লিট শুধুমাত্র তারাই বসতে পারবে, অর্থাৎ আমার যে গতবারের বিএড এর স্টুডেন্টরা আছো তোমরা কিন্তু বসতে পারবে এই পরীক্ষার মধ্যে। গ্রাজুয়েশন প্লাস বিএড কমপ্লিট থাকতে হবে এবং গ্রাজুয়েশনে কিন্তু তোমাদের 50% নাম্বার থাকতে হবে। যারা জেনারেল এবং যারা এসসি এসটি ওবিসি বা আদার ক্যাটাগরির আছো তারা কিন্তু 45% মার্ক থাকতে হবে। এবার দেখো, অনেকে আমাকে জিজ্ঞাসা করছে, এটা যারা জিজ্ঞাসা করছে শুধুমাত্র তাদের জন্য, তারা আমার ক্লাস ফলো করে। আর যারা করোনা ফলো তারা অবশ্যই ফলো করবে, অনেক ইম্পর্টেন্ট কথা আমরা কিন্তু দিয়ে থাকি। তো যাদের গ্রাজুয়েশনে 50% বা 45% নেই তারা কিন্তু এমএসসি করে থাকলে সেখানে 50 মার্ক যদি হয়ে থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ কথাটা বোঝাতে পেরেছি, 9-10 যারা গ্রাজুয়েশনে 50 মার্ক বা 45 মার্ক যাদের নেই তারা যদি এমএ বা এমএসসি তে 55 মার্ক থাকে তাহলে কিন্তু তারা বসতে পারবে। এসসিদের ক্ষেত্রে মানে এমএমএসসি তে 45% থাকলে আর জেনারেলদের ক্ষেত্রে 50% থাকলে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। আর বিএড কিন্তু কমপ্লিট হতে হবে, বারবার বলছি, অ্যাপিয়ারিং করে পরীক্ষায় বসা যাবে না। অর্থাৎ যারা 4th সেমিস্টার কমপ্লিট করেছো তারাই কিন্তু এখানে বসতে পারবে। অর্থাৎ যাদের হাতে কিন্তু লাস্ট সেমিস্টারের কাগজ আছে, মার্কশিট আছে, তারাই কিন্তু বসতে পারবে। কারণ লাস্ট যে সেমিস্টার সেই সেমিস্টারে তোমাদের কিন্তু যে মার্কশিট সেটা কিন্তু আপলোড করতে হবে এবং মার্কস কিন্তু দিতে লাগবে। তাহলে পরবর্তী চলো আমরা দেখি। এবার যারা 11-12 এ আছো তাদের অবশ্যই এমএ এমএসসি থাকতে হবে, প্লাস কিন্তু বিএড কমপ্লিট থাকতে লাগবে। এবং এমএ এমএসসি তে কিন্তু যারা জেনারেল আছো তাদের ক্ষেত্রে 50 নাম্বার থাকতে লাগবে, এবং যারা কিন্তু এসসি এসটি ওবিসি বা আদার্স আছো তাদের কিন্তু 45 মার্ক থাকতে হবে। আরেকটা কথা, অনেকে আমাকে ফোন করছিলে যে ম্যাম যারা চাকরি হারিয়েছে তাদেরকে বাড়তি কি সুবিধা দেওয়া হবে। দেখো, বাড়তি সুবিধা দেওয়া হবে যিনি আমাদের মুখ্যমন্ত্রী উনি কিন্তু বলেছে, কিন্তু বাড়তি সুবিধা শুধুমাত্র ওদের বয়সের ক্ষেত্রে দিতে পারবে, অন্য কোনো ক্ষেত্রে দিতে পারবে না। অর্থাৎ আমরা সব পরীক্ষার মধ্যে বিশেষ করে টিচার প্রফেশনের মধ্যে 40 থেকে 45 বছর পর্যন্ত আমরা বসতে পারি। তো তাদের ক্ষেত্রে 60 বছরের আগ পর্যন্ত দিয়ে দেবে। কারণ একটা চাকরি করতে গেলে তো তোমরা জানো যে 60 বছর পরে আর কোনো চাকরি করা যায় না, তারপর তোমার রিটায়ারমেন্টে চলে যেতে হয়। তো ওদের জন্য 60 বছর করে দেবে, যে 60 বছর পর্যন্ত ওরা দিতে পারবে, পরীক্ষায় বসতে পারবে, সেটা করতে পারবে। এর থেকে বেশি আর কিছুই করতে পারবে না। এর থেকে বেশি যদি কিছু করতে চাই মুখ্যমন্ত্রী বেআইনি ভাবে তাহলে কিন্তু আবারও কিন্তু কেস হয়ে যাবে এবং আবারও কিন্তু হাইকোর্টে চলে যাবে, তারপর পরবর্তী হাইকোর্ট থেকে আবারও কিন্তু সুপ্রিম কোর্টে চলে যাবে। তো সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু যারা চাকরি হারিয়েছে তাদের বাড়তি কোনো সুবিধা দিতে পারবে না। তাদেরও তোমাদের সাথে কিন্তু পরীক্ষা দিয়ে হার্ড ওয়ার্কিং করে পরীক্ষা দিয়ে পাশ করে তারপর কিন্তু নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে, সেখানে বাড়তি কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না। হ্যাঁ, উনি বলবে ভোট ব্যাংক, সবকিছু তো ভোট ব্যাংকের উপরে উনি বলবে, কিন্তু বলার পরেও সুপ্রিম কোর্টের উপরে কিছু যাওয়া যাবে না। কারণ সুপ্রিম কোর্ট বলেছে যে যে আইনগুলি বলেছে সেই আইনগুলি কিন্তু মান্যতা দিয়ে করতে হবে, না হলে আবারও কেস উঠে যাবে। তো যারা নতুন আছো তারা টেনশন করবে না যে যারা চাকরি হারিয়েছে তাদেরকে বাড়তি কিছু দেওয়া হবে, বাড়তি কিছু দেওয়া হবে না, দেওয়া সম্ভবই না। এখানে যদি দেওয়া হয় তাহলে আবারও কেস হয়ে যাবে। তো আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। মনের মধ্যে ভয় নিয়ে বসে থাকবে না যে যারা চাকরি হারিয়েছে ওরা টিচার, ওদের সাথে আমরা লড়াই করে পারবো কিনা, এরকম কিন্তু মনোভাব আনবে না। অনেকে এরকম আমাকে ফোন করে বলছে। দেখো, এরকম মনোভাব আনবে না। আমি এর আগে ক্লাসে বলেছি যে 3টা কথা মনে রাখতে হবে, আমরা করব, পারবো এবং আমার পরে দেখাতে হবে। এই 3টা জিনিস আমাদের মনে রাখলে তারপর কিন্তু আমরা জীবনে এগোতে পারবো। তো যে বয়সের ক্ষেত্রে ছাড় ছাড়া অন্য কোনো বিষয়ে ছাড় দিতে পারবে না। পরবর্তী দেখো, এবার পরীক্ষা দেখো, রিটেন এক্সাম হবে আর একটা ইন্টারভিউ হবে। এবার তোমরা জানো যে রিটেন এক্সাম কিন্তু ওএমআর শিট দিয়ে করা হয়। তো ওএমআর শিট আগের মতনই রিটেন এক্সাম হবে, এবং তারপর রিটেন এক্সামের পরে তারা একটা টেন্টেটিভ রেজাল্ট বের করবে। সেই রেজাল্টে কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। সেই চ্যালেঞ্জ করার পর সঠিক উত্তর মিলিয়ে তারপর কিন্তু ফাইনাল যে রেজাল্ট সেটা বের হবে। তারপর কারা কারা কোয়ালিফিকেশন করেছো রাইটিং টেস্টে সেটা দেখার পর তারপর কিন্তু ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউ এবং ভেরিফিকেশন একসাথে হয়ে যাবে। তারপর ফাইনাল মেরিট লিস্ট আপলোড করা হবে। তারপর কিন্তু তোমাদের যে কোথায় তোমাদের কি হয়েছে, কে পাচ্ছ বা কোন স্কুলে পাচ্ছ তা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এবার আমরা সিলেবাসটা একটু দেখে নিই।
আগের বারে যে সিলেবাস ছিল পরীক্ষায়, এইবারও সেম কিন্তু সিলেবাস আছে। তো সেটা নিয়ে কিন্তু কোনো দ্বিধা বোধ করবে না যে আগের সিলেবাস চেঞ্জ হবে কিনা। চেঞ্জ হবে না, আগেরটাই চলবে। তো যেহেতু তোমাদের কাছে সিলেবাস এখন অ্যাভেলেবেল আছে, তাহলে সিলেবাস দেখে পড়া শুরু করে দাও। যাদের সিলেবাস নেই, আমি কিন্তু সিলেবাস, আরেকটা কথা বলা যায় কি, আমি কিন্তু সিলেবাস সবগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা কিন্তু ডিসকাস করে দেব কোন সিলেবাসটা, কোনটা ভালোভাবে পড়তে হবে, কোনটা থেকে সব থেকে বেশি প্রশ্ন করার সম্ভাবনা থাকে। অনেকগুলি চ্যাপ্টার থাকে সিলেবাসে যেগুলি থেকে কোনো বছরই প্রশ্ন আসে না। তো সেইগুলি না পড়লেও চলবে, যেহেতু সময়টা খুব কম, কারণ পরীক্ষা কিন্তু নভেম্বরের মধ্যে হয়ে যাবে। দুর্গাপূজার পরে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তো তার জন্য আমি কিন্তু সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো। আরেকটা কথার জন্য অনেকে ফোন করেছিল যে ম্যাম পরীক্ষা কত হবে। দেখো, পরীক্ষা কিন্তু 100 নাম্বারে হবে। আগের বার 55 নাম্বারে হয়েছিল লিখিত পরীক্ষা, বাকিটা হয়েছিল তোমার ইন্টারভিউর মাধ্যমে। কিন্তু এবার কিন্তু পরীক্ষার ধরনটা চেঞ্জ হচ্ছে। টোটাল 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে, যার মধ্যে কিন্তু 90 নাম্বার হবে লিখিত এবং 10 নাম্বার হবে শুধুমাত্র ইন্টারভিউতে। তো বুঝতেই পেরেছো, কেউ যে কাউকে ইন্টারভিউতে বেশি নাম্বার দিয়ে দেবে এরকম কোনোভাবেই হবে না। কারণ 10 নাম্বার তুমি যদি নাও পাও, 10 নাম্বার দিয়ে তুমি পাস করতে পারবে না। মেইন কিন্তু জিনিসটা হবে তোমার 90 নাম্বারের মধ্যে। সেই 90 নাম্বারের মধ্যে তুমি কতটা স্কোর করতে পারছো সেটা কিন্তু ডিপেন্ড করবে তোমার মেরিট লিস্টের ক্ষেত্রে। 10 নাম্বার কিন্তু ম্যাটার করবে না। যে অনেকেই আমাকে ফোন করে বলছে ম্যাম যদি যারা 10 নাম্বার যে ইন্টারভিউ দেবে ওদেরকে যদি 10 দিয়ে দেওয়া হয়, দেখো 10 দিয়ে কেউই পাস করতে পারবে না। তোমার হাতে 90 নাম্বার আছে, সেই 90 নাম্বার দিয়ে তুমি পাস করতে পারবে। চলো আমরা পরবর্তী আর কিছু নেই, এতটুকুই বলার ছিল। আর সিলেবাস গুলি কিন্তু আমরা আলোচনা করে দেবো প্রতিটি ক্লাসে। এছাড়াও যদি তোমাদের কিছু জানা থাকে তাহলে তোমরা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখতে পারো, আমরা কিন্তু অবশ্যই আনসার দেবো। একটু ফোনটা না করলে ভালো হয়, কারণ সবসময় তো ফোন তুলতে পারি না। হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7640889019। এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো। কিন্তু একটু ফোনটা অ্যাভয়েড করলে ভালো হয়, কারণ সবসময় তো অ্যাভেলেবল থাকি না, ফোনটা তোলা যায় না। তার জন্য আশা করি এই ক্লাসের মধ্যে সবগুলি তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। তো 90 নাম্বারে কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে, 10 নাম্বারে ইন্টারভিউ হচ্ছে। আর আজকে থেকে কিন্তু পড়া শুরু করে দাও, কারণ অনেক প্রচুর 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 পরিমাণে স্টুডেন্ট এই পরীক্ষার মধ্যে বসবে। কারণ বিগত 10-15 বছর ধরে কিন্তু স্টুডেন্ট জমে আছে যারা বিএড করে বসে আছে। তো তাদের সাথে সবাই কিন্তু লড়াই করতে হবে। যারা চাকরি হারিয়েছো তাদের ক্ষেত্রেও বলবো পড়া শুরু করে দাও, যারা নতুন আছো তাদের ক্ষেত্রেও বলবো পড়া শুরু করে দাও। কারণ এই ভ্যাকেন্সি কিন্তু আর পরবর্তী সময় আসবে কিনা আমি বলতে পারছি না, বা আমার জানা নেই। আর অনেকে বলছিল হ্যাঁ বিষয়ভিত্তিক কয়টা, যেমন বাংলাতে কয়টা টিচার নেওয়া হবে, ইংলিশে কয়টা টিচার নেওয়া হবে, ম্যাথে কয়টা টিচার নেওয়া হবে। দেখো এইটার ডিটেলস এখনো আমি বলতে পারবো না, এটা আমাদের কাছে এখনো জানা নেই। যখন নোটিফিকেশন আসবে তখনই সেটা বলতে পারবো যে কোন সাবজেক্টে কতজন নেওয়া হবে। তো চলো ভাই, আজকে এখানে রাখছি। গুড নাইট, শুভরাত্রি।